সকলকে অশেষ ধন্যবাদ সবার প্রথমেই আমিষকে এত মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এবং আমিষে অলরেডি আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 13 লক্ষ ভিউ হয়ে গেছে। আজকে আমি বুধবার দিন রেকর্ড করছি এই অডিওটা, এবং জাস্ট 3 দিনের মধ্যে আমরা একটা ভালো রেসপন্স পেয়েছি। 15,000 মানুষ কমেন্ট করেছেন, এবং আপনারা না থাকলে আমিষ করার স্বপ্ন আমি কোনোদিনই দেখতাম না। এবং আপনাদের কাছে আমিষকে পৌঁছে দিতে পেরেছি, আপনাদের প্রিয় ছবি হিসেবে আমিষকে পৌঁছে দিতে পেরেছি। এবং যারা হরর লাভার তাদের জন্য প্রেতকথা প্ল্যাটফর্মকে এইভাবে তুলে ধরতে পারছি, স্কেল আপ করতে পারছি, লেভেল আপ করতে পারছি, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। এবং আপনারা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন প্রত্যেক মুহূর্তে, যেভাবে আমাদের সাথে সবসময় আছেন, প্লিজ 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 এভাবেই সবসময় থাকবেন এবং আমাদেরকে আরো 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 অনেক শুভকামনা দেবেন, আমাদের সাথে থাকবেন। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমিষ দেখুন এবং আমিষকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজ থেকে আবার ব্যাক টু বেসিক, কিন্তু পুরোপুরি বেসিক নয়, কারণ আমরা যেহেতু আমিষের মতো একটা কাজ করে ফেলেছি, এবার আমরা আমাদেরকে আরো আপগ্রেড করার চেষ্টা করছি। সো গৌরব তপাদার ব্লগ চ্যানেল, যেখানে আমরা প্রেতকথারই একটা সাইড উইং, পডকাস্ট উইং যেখানে আমরা নিয়ে আসি, সেখানে কিন্তু আমরা একটা নতুন গেম শো কাইন্ড অফ কিছু আনতে চলেছি। ক্রমশ প্রকাশ্য আমরা এই 11-12 তারিখ নাগাদ শুটে যাব। সেই সময় আমরা শুটের পর আপনাদেরকে বাকি আপডেট দিতে পারবো। ততক্ষণ তো পুজো চলে আসবে, পুজোর মধ্যে ছাড়বো না। পুজো শেষ হয়ে গেলে আপনাদের সামনে এরকম কিছু একটা নতুন জিনিস আমরা কিন্তু পেশ করতে চলেছি। আজকে চলুন এপিসোড শুরু করা যাক। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন প্রেতকথার। চলুন আজকের ঘটনায় যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। মানুষ মরণশীল। একবার জন্ম নিলে কোনো না কোনো দিন মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। প্রিয়জন যে সারা জীবন আমাদের কাছে থাকে না, এটাই নিয়তি। এই নিয়তিকে মেনে নিয়েই আমাদের জীবন অতিবাহিত করতে হয়। তবে যারা তাদের প্রিয়জনকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারে না, যারা চায় সারা জীবন তাদের ভালোবাসার মানুষটা যেন তাদের কাছে থাকুক, যারা চায় তার ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে, তারা কি আদেও পারে তাদের প্রিয়জনকে নিজের কাছে রাখতে, নাকি কোনো অসৎ উপায়ের আশ্রয় নেয় তারা? আজকে এমন একটি ঘটনা শোনাতে চলে এলাম। হ্যালো গৌরবদা, আমি বিধাননগর থেকে তৃষা লিখছি। প্রিয় প্রেতকথা পরিবারের অন্যতম সদস্য এবং তোমার কণ্ঠের একনিষ্ঠ ভক্ত। 4th সেমিস্টার পরীক্ষার কারণে নতুন ঘটনা শোনা এবং লেখা দুটোর কোনোটাই হয়ে উঠছিল না। আজ পরীক্ষা শেষে আমার লেখা 11তম ঘটনা নিয়ে হাজির হলাম। এই ঘটনাটি আমি আমার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছিলাম। ঘটনাটি তার এবং তার মায়ের সাথে ঘটেছিল। সঙ্গত কারণে বন্ধুর নাম এবং যেই বাড়িটিকে কেন্দ্র করে ঘটনাটি, সেই বাড়ির অবস্থানকারী জায়গার নাম গোপন রাখলাম। ঘটনাটি বন্ধুর ভাষ্যমতে তুলে ধরছি। থ্যাংক ইউ তৃষা, আমাদেরকে 11 নম্বর ঘটনা পাঠানোর জন্য। এবং এইভাবে তুমি যে সব সময় প্রেতকথার পাশে থাকো, এর জন্য কিন্তু আমরা তোমার কাছে কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা। খুব তাড়াতাড়ি দেখা করার একটা প্ল্যান করব যারা যারা প্রেতকথায় ঘটনা পাঠান তাদের সঙ্গে। সো মানে আমি আরো বেশি ক্লোজলি কানেক্টেড হতে চাই এবার প্রেতকথার আমাদের সকল ফ্যামিলি মেম্বারদের সাথে, বিকজ আমি সেরকম একটা সাকসেসের পর আমার মনে হয় আমাদের এই পরিবার আরো বড় হয়ে ওঠা উচিত এবং আমাদের এই পরিবারের মধ্যে আরো সুন্দর সম্পর্ক গড়ে তোলা উচিত। সাল 2023 ডিসেম্বর মাস। দিনটা ছিল রবিবার বিকেল বেলা। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। বাইরে ঠান্ডা কনকনে হাওয়া জানলা দিয়ে ঘরে এসে শরীরটাকে কাঁপিয়ে তুলছে। গায়ে একটা কম্বল মুড়িয়ে গরম গরম চায়ের কাপে চুমুক দিলাম। আহ, কি শান্তি! এমন শীতলতম মৌসুমে গরম চায়ের চুমুক দিতে কার না ভালো লাগে। তারপর আমি মাকে বললাম, আচ্ছা তারপর কি হলো? মা বলল, তারপর আর কি, ভূতটা শেষ হয়ে গেল। আমি আরেকবার চায়ের চুমুক দিয়ে বললাম, ও মা, আরেকটা ভূতের গল্প বলো না। মা বলল, রক্ষে কর বাবা, আমার ঝুলিতে ভূতের গল্প নেই আর। আমি মাকে আরো জোর করতে যাব, এমন সময় ঘরে শিবু কাকা হাজির। কাকা একখান পান চিবোতে চিবোতে বলল, শোনো, একটা খবর দিতে এলাম। আগামী সপ্তাহে বাড়ির মেরামতির কাজ হবে, তাই সব ভাড়াটেদের বলা হয়েছে 1 মাসের জন্য এই বাড়িটা ছাড়তে হবে, তাই তোমাদেরকেও বলে দিলাম। তো মা বলে যে,
সে কি দাদা, এই 1 মাস আমরা মা ছেলে কোথায় থাকবো? এখানে বলি, আমার পরিবার বলতে আমি আর আমার মা। বাবা অনেক কাল আগেই গত হয়েছেন। আমি একটা কাপড়ের দোকানে কাজ করে সংসার চালাই। বাবার মৃত্যুর পর দারিদ্রতার কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেনি। তো শিবু কাকা তার পানের পিক বাইরে থেকে ফেলে এসে আবারও ঘরে প্রবেশ করে উত্তর দেন, তা আমি কি করে জানবো বলো? দেখো, 1 মাসের জন্য কোথাও বাড়ি ভাড়া পাও নাকি? এই কথাটা বলে শিবু কাকা চলে গেলেন। তারপর মায়ের সাথে আলোচনা করে একটা বাড়ি ভাড়া খুঁজতে উদ্যোগ নিলাম। কিছুদিন পর পেয়েও গেলাম। 1 মাসের এগ্রিমেন্ট করে সে নতুন বাড়িতে আমি আর মা উঠলাম। বাড়িটা বেশ কম ভাড়ায় পেয়ে গেছিলাম এবং মাত্র 1 মাসের জন্য থাকবো, তাই বাড়িটা আগে থেকে দেখেও আসিনি। তবে বাড়ির একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। বাড়িটি একটু বনেদি ধাঁচের বাড়ি। বাড়িতে ঢুকতেই একটা মাঝারি আয়তনের উঠোন। উঠোনের চারিদিকে গোল করে 6টা ঘর। বাম দিক থেকে ঘরগুলো শুরু হয়ে শেষ ঘর মানে 6 নম্বর ঘরটা আমাদের। মাঝের 3 নম্বর ঘরটায় বাড়িওয়ালা দিদা থাকেন। শুনেছি তার স্বামী অনেক বছর আগে মারা গেছেন। স্বজন বলতে আছে এক ছেলে যে নাকি দেশের বাইরে থাকে, বছরে একবার করে নাকি থোক টাকা পাঠায় দিদার জন্য। আর হ্যাঁ, দিদার এই এলাকায় আরো একটা বাড়ি আছে যা তার শ্বশুর বাড়ি বলা চলে। তবে দিদা তার স্বামী এবং সন্তানকে নিয়ে এই বনেদি বাড়িটাতে থাকতো, শ্বশুর বাড়িতে থাকতো না। শ্বশুর বাড়িতে কেউই আর বেঁচে নেই, তাই সেই বাড়িতে দিদার ভাড়াটে বসানো। আর মাঝে মধ্যে সেই বাড়িতে গিয়েও দিদা থাকে। মানে যা বুঝলাম, দিদা সবসময় শ্বশুর বাড়িতে থাকতেন না, মাঝে মাঝে গিয়ে ওখানে থাকতেন, মানে ওখান থেকে একটু ইনকামও হয়ে যেত না। তো যাই হোক, ঘরগুলির সামনে গোল করে চওড়া বারান্দা, 4টি মোটা খাম্বা বিশিষ্ট। আমাদের ঘরের পাশে আছে বাথরুম, আর বাথরুমের সামনে একটা বড় পাতকুয়ো, এবং আমাদের ঘরের বারান্দার সামনে আছে একটা ছোট্ট কলতলা। পুরো বাড়িটার পিছনে বাম দিকে আছে পুকুর এবং ডান দিকে আছে একটা উঁচু বিল্ডিং। বাড়িতে ঢুকতেই একটা জিনিস বড় অদ্ভুত লাগে। এতগুলো ঘর, অথচ কোনো ঘরে ভাড়াটে নেই আমরা ছাড়া। বিষয়টা অদ্ভুত লাগলেও আমি মাকে কিছু বলি না। বাড়িটা যেমন পুরনো ধাঁচে তৈরি, বাড়িটা দেখে মনে হচ্ছিল বাড়িটা যেন কোনো এক অজানা রহস্যে মোড়ানো, যার চুন, রঙটা দেওয়াল, ইট, সবকিছু যেন আমাদেরকে কিছু বলতে চাইছে। আমি আর মা তখনও জানতাম না এই 1টা মাস আমাদের জীবনের এক ভয়াবহ স্মৃতি তৈরি হতে চলেছে। তারপর আমি আমাদের থাকার ঘরটা খুললাম। ঘরটা খুলতেই দরজাটা শব্দ করে খুলে গেল। ঘরটায় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে বেড়াচ্ছিল। একটা অদ্ভুত গুমোট ভাব অনুভব করা যাচ্ছিল। মনে হচ্ছিল এই ঘর বহুদিন খোলা হয়নি। ঘরের জানলাগুলো নতুন ভাবে রং করা, যেন তারা পুরনো স্মৃতি লুকিয়ে রাখার চেষ্টা করছে। আর দেওয়ালগুলো যেন অতীতের কোনো বার্তা বহন করে চলেছে। ঘরের গুমোট ভাব দূর করার জন্য জানলাটা খুলে দিলাম। জানলাটা খুলতেই ঘরের ভিতরের ভারী ভাবটা আমাকে কিছুটা কাঁপিয়ে দিয়ে জানলার বাইরে বেরিয়ে গেল। অন্যদিকে বাড়িওয়ালা দিদা ভীষণ হাস্যরসিক মানুষ ছিলেন। এতটাই তিনি প্রাণবন্ত এবং উজ্জ্বল ধাঁচের যে তার বয়স 70-এর কাছাকাছি হলেও তাকে দেখে মনে হয় না। অনায়াসে তাকে ওই 50 বছরের মহিলা বলে চালিয়ে দেওয়া যায়। তার সাথে মাঝে মধ্যেই আড্ডা দেওয়া হতো। কখনো ছোটবেলার গল্প করতাম, কখনো তার এবং বাড়িওয়ালা দাদুর প্রেমের গল্প শুনতাম। আমি জানতে পেরেছিলাম দিদার থেকে দাদু নাকি বয়সে খানিকটা বড় ছিলেন, কিন্তু দাদু এবং দিদার নাকি ছোটবেলার বন্ধুত্ব ছিল। তারপর বিয়ে হয় এবং সংসার। শেষ সময় নাকি দাদুর শরীরে বেটসল হয়ে গেছিল, যার কারণে তিনি নাকি ভীষণ যন্ত্রণা সহ্য করে প্রাণ ত্যাগ করেছিলেন। তার জন্য তাকে আমাদের ঘরের সোজাসুজি ঘরটায় রাখা হয়েছিল। তার মৃত্যুর পর সে ঘর নাকি আর কোনোদিন খোলা হয়নি। তাই খুব কম সময়ে মায়ের এবং আমার দিদার মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়, কারণ আমরা নিজেদের ব্যক্তিগত আনন্দ, দুঃখের মুহূর্ত একে অপরের সঙ্গে শেয়ার করতাম। এইভাবে প্রায় 10-12 দিন কেটে যায়। সেদিন রাত তখন 10টা। কাজ থেকে বাড়িতে ফিরি। বাড়িতে সেদিকে মা নেই। ঘরের দরজায় তালা ঝুলছে। দিদার ঘরে তাকিয়ে দেখি
তার ঘর ভিতর থেকে বন্ধ। অগত্যা আমি মাকে ফোন করতে যাব এমন সময় গার্লফ্রেন্ডের কলটা রিসিভ করলাম এবং ওর সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেলাম মাকে ফোন করার কথা। ফোনটা কানে নিয়ে হাত মুখ ধুয়ে ঘরের বাইরের বারান্দাটায় বসলাম। ওইখানে একটা কথা বলা হয়নি, আমাদের ঘরের সোজাসুজি একটা তালা বন্ধ ঘর ছিল। তো আমি বারান্দায় বসে ফোনে কথা বলছি। এমন সময় আমার চোখ যায় সোজাসুজি ঘরটার দিকে। দেখে অন্য সব ঘরের তুলনায় এই ঘরটা বাইরে থেকে বড় অপরিষ্কার লাগছে। মানে দরজার বাইরেটা ধুলোয় মোড়ানো। অন্য সব ঘরে নতুন তালা ঝুলছে, কিন্তু এই ঘরটার মধ্যে একটা পুরনো বড় আকারের তালা ঝুলছে। এবং বেশ ভালো করে দেখলাম তালাটার পিছনে একটা ছোট কালো কাপড়ে মোড়ানো কিছু একটা ঝোলানো। জিনিসটা কি সেটা দেখতে আমি ঘরটার কাছে যাই। তখনও কিন্তু আমি ফোনে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে বকবক করছি, হ্যাঁ হুঁ করে উত্তর দিচ্ছি, কিন্তু আমার মনটা তখন ওই তালার পিছনে ওই কালো কাপড়ে মোড়ানো ঝোলানো বস্তুটার উপর। ঘরটার দিকে এগিয়ে যাচ্ছি। একটা সময় ঘরটার কাছে এসে তালাটার দিকে হাত বাড়াতে যাব, তালাটার খুব কাছাকাছি আমার হাত চলে এসছে। এমন সময় মনে হলো আমার ঠিক পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। তার গরম একটা নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। গাটা অজান্তেই ভারী হয়ে উঠল। আমি তালাতে হাত না দিয়েই পিছন ঘুরে তাকালাম। কেউ কোথাও নেই, সম্পূর্ণ শূন্য উঠোন। দিদার ঘরের দরজাও বন্ধ, আমার ঘরের দরজাতেও তালা দেওয়া। আমি আবারও দরজার দিকে ঘুরি, তালাটায় হাত দিতে চাই। এমন সময় মনে হলো কেউ যেন আমার ডান কাঁধে একটা হাত রাখলো। আমি এক ঝটকায় পিছন ঘুরে তাকাই, দেখি দিদা দাঁড়িয়ে। দিদা বেশ গম্ভীর স্বরে আমাকে বলল, এখানে কি করছিস তুই? আমি উত্তর দিতে যাব, ঠিক তখনই দিদা আমায় বলে উঠল, তোর মা আমাকে চাবি দিয়ে গেছে, এনে ঘরে যা, ঠান্ডার সময় বাইরে থাকিস না, শরীর খারাপ করবে। আমি আর বিশেষ কিছু ভাবলাম না, চাবিটা নিলাম, ঘরের দিকে চলে এলাম। তালা খুলে ঘরে ঢুকে আমি ভাবতে লাগলাম, দিদা এত দ্রুত এলো কিভাবে? মানে আমি যখন তালায় হাত দিতে যাচ্ছি তার আগেও তো আমি পিছন ঘুরে তাকিয়েছিলাম, তখন তো দিদার ঘরের দরজা বন্ধ ছিল। আর ওই কালো কাপড়ে মোড়ানো যে জিনিসটা, ওটাই বা কি? তারপর বেশ কিছুদিন কেটে যায়, অর্থাৎ 1 মাস শেষ হতে প্রায় 4-5 দিন বাকি। সময়ের সাথে সাথে সেই রহস্যময় ঘরের কথা আমি ভুলেও যাই। একদিন দুপুরবেলা আমি বাড়িতে এসেছি খাওয়ার জন্য। মা এবং আমি একসাথে বসে খাচ্ছি। তখন মা আমাকে বলল, এই শোন, এই বাড়িতে আর কদিন থাকতে হবে রে? আমি বললাম, এই তো আর কয়েকটা দিন। আচ্ছা, তাও আমি একবার শিবু কাকাকে ফোন করে জিজ্ঞাসা করবো যে বাড়ির কাজ শেষ হয়েছে কিনা। মা বলল, শোন, পরে না, এক্ষুনি জিজ্ঞাসা কর। আমি শিবু কাকাকে ফোন করি। শিবু কাকা জানায় যে বাড়ির কাজ হয়ে এসেছে, তবে আরেকটু কাজ বাকি আছে, আরো 5-6 দিন মতো সময় লাগবে। শিবু কাকার এই কথা শুনে মাকে ভীষণ চিন্তিত দেখায়। মা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আমাকে বলে, না শুনে এই বাড়িতে আমি আর থাকবো না, আর যদি থাকতেই হয় তবে বাকি দিনগুলো অন্য কোথাও থাকবো, কিন্তু এই বাড়িতে না। আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে কেন, কি হয়েছে এখানে, আর এই কদিনের জন্য কে বাড়ি ভাড়া দেবে আমাদের? মা আরো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ঠিক আছে, বাকি দিনগুলো না হয় আমি তোর মাসির বাড়ি কাকদ্বীপে থাকবো, আসুন তুইও যাবি আমার সঙ্গে। তো মায়ের কথা মতো প্রায় 5 দিনের ছুটি নিলাম কাজ থেকে। পরদিন একদম সকালবেলা আমি আর মা রওনা দিলাম কাকদ্বীপে মাসির বাড়ি। ওখানে 2 দিন থাকার পর তৃতীয় দিন দুপুরে দোকানের মালিকের ফোন আসে আমার কাছে। সে জানায় একটা আর্জেন্ট অর্ডার এসেছে অনেক মালের, তাই কাল সকালেই যেন আমি কলকাতা ফিরে যাই, কারণ দোকানে কর্মচারী মাত্র 3 জন, এত অর্ডার সামলানো 2 জনের পক্ষে সম্ভব না। তাই পরের দিন একদম কাক ভোরে কলকাতার জন্য রওনা দিই আমি একা।
মা কোনো মতেই সেই বাড়ি যেতে চাইছিল না, তবে এক প্রকার জোর করেই আমি চলে আসি। এখন ভাবছি সেদিন মায়ের কথা শুনলে হয়তো এমন অভিজ্ঞতা আমার হতো না। দুপুরের মধ্যে আমি কলকাতা এসে পৌঁছই। একদম বাড়িতে না গিয়ে কাজের ওখানে ডিরেক্ট যাই। কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে এমন সময় সে বাড়িওয়ালা দিদা আমাকে ফোন করেন এবং বলেন যে তিনি এখন বাড়িতে নেই এবং তিনি অন্য বাড়িতে আছেন, মানে তার আরেকটা যে বাড়ি রয়েছে। তো তাই জন্য আমি যেন বাড়ির মেইন গেটের চাবি তার অন্য বাড়ির থেকে গিয়ে কালেক্ট করে নিই এবং সে তার অন্য বাড়ির ঠিকানাটা আমাকে বলে দেন। তো আমি দিদার অন্য বাড়িতে যাই এবং দিদার থেকে চাবিটা নিই। চাবি নেওয়ার সময় দিদা আমাকে অদ্ভুত একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তুই কি বাড়িতে একা থাকবি? আমি কি উত্তর দেব তা বুঝতে না পেরে আমি আমতা করে বলি, না না, আমি একটা বন্ধুকে ডেকে নেবো রাতে থাকার জন্য। তো তারপর দিদার কিছু বলে না। আমি চাবি নিয়ে রাতে খাওয়ার জন্য একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকি। দিনটা ছিল শনিবার। আমি ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে মাংসের হাড়ের থালাটা কলতলায় রেখে বাড়ির মেন গেটে তালা দিয়ে গিয়ে শুয়ে পড়ি। সারাদিন খুবই ক্লান্ত ছিলাম, শোয়ার সাথে সাথেই চোখ দুটো ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। তখন রাত ঠিক কটা বাজে খেয়াল নেই, একটা অদ্ভুত আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলি এবং চোখ খুলে বুঝতে পারি কেউ যেন আমাদের ঘরের টালির উপর হাঁটছে। সারা টালি জুড়ে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আর ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় টালির গুঁড়ো পড়ছে। যেখানে যেখানে সে পা দিচ্ছে সেখান থেকে কিছুটা টালির গুঁড়ো ঘরের ভিতর পড়ছে, কিছুটা আমার গায়েও পড়েছে। আমি না এক চমকে বিছানায় উঠে বসি, ঘরের লাইটটা জ্বালাই। সারা ঘর টালির গুঁড়োয় ছড়িয়ে ছিটিয়ে। আমার খুব ভয় লাগতে শুরু করে। গলাটা তখন শুকিয়ে গেছে পুরো। মনের মধ্যে একটা অজানা অস্বস্তি কাজ করছে। এমন সময় শুনতে পাই যে ঘরের উপর হাঁটছিল সে আমাদের ঘরের চাল থেকে বাড়ির ভিতরের উঠোনে একটা ঝাঁপ দিল। ঝাঁপের আওয়াজটাও স্পষ্ট পেলাম। আমি পুরো দাঁড়িয়ে গেছি এক জায়গায়। আমি যেন নড়তে চড়তে পারছি না। আমার খুব ভয় লাগছে। এরপর আমি সারা উঠোন জুড়ে কারোর হেঁটে বেড়ানোর আওয়াজ পেলাম। আমি একদম চুপ হয়ে সব শুনতে থাকি। শীতকাল, ফলে ঘরের পাখাও বন্ধ, তাই সমস্ত কিছু আমার কানে স্পষ্ট। বাইরে বেরিয়ে যে দেখব মনের মধ্যে বিন্দুমাত্র সাহস হচ্ছে না। তারপর শুনতে পাই আমার কলতলার বাসনের আওয়াজ হচ্ছে। আমি ভাবছি কোনো কুকুর নাকি। আমি কি মেন গেটে তালা দিতে ভুলে গেছি? কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আমি তালা দিচ্ছিলাম। আর যদি কুকুরই হয় তবে সে ঘরের টালিতে উঠবে কিভাবে? আর এত শব্দ হবে কেন? মাকে কি একবার ফোন করব? পরক্ষণেই মনে হয় যে না, এত রাত্রিবেলা ফোন করলে মা ভীষণ চিন্তা করবে। নানান প্রশ্নে আমার মাথাটা ঝিমঝিম করে ওঠে। তারপর শুনতে পেলাম কেউ যেন বাইরে কিছু খাচ্ছে। তারপর থালাটা উঠোনের একদিকে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা শব্দ পেলাম। তারপর বুঝতে পারলাম কেউ যেন এক পা করে আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আওয়াজটা ক্রমশ জোরালো হচ্ছে। এমন সময় আমার ঘরের দরজায় ঠক ঠক করে শব্দ হলো। প্রথমে মৃদু শব্দ, তারপর 3-4টে টোকার পর মৃদু থেকে আরো তীব্র শব্দ। আমি পুরো ঠান্ডা হয়ে গেছি। আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছি। গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমার একটা টোকা যেন আমার হৃদয়ে কম্পনের সৃষ্টি করছে। মনে হচ্ছে মুহূর্তেই সে দরজাটা ভেঙে ফেলবে। আজই হয়তো আমার শেষ দিন। সময়ের সাথে তার তীব্রতা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। কতক্ষণ এমন হয়েছে খেয়াল নেই। কিছুক্ষণ পর সে দরজা ধাক্কানো বন্ধ করে দেয়, লাফিয়ে বাড়ির পিছনের পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। জোরে জলে ঝাঁপ দেওয়ার শব্দ হয় এবং আমি একটু আশ্বস্ত হলেও মনের ভয়টা কাটে না। তারপর আর কিছু মনে নেই।
সকালে উঠে দেখি 11টা বেজে গেছে। অনুভব করি মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তাও কিছু করার নেই, কাজে তো যেতেই হবে। ঘরের দরজা খুলে অবাক হয়ে যাই, দেখি রাতে কলতলায় রাখা থালাটা উঠোনের একদিকে পড়ে আছে। তাতে থাকা হাড়গুলো কেউ পরম তৃপ্তির সঙ্গে চিবিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে। রাতের ঘটনাটাকে স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারতাম, তবে যেটা চোখের সামনে দেখেছি সেটা আমি কিভাবে অস্বীকার করব। সেই সব পরিষ্কার করে তাড়াতাড়ি কাজের জন্য তৈরি হয়ে চলে যাই। রাতে যখন বাড়ি ফিরি তখন বাড়ির মেইন গেটের দরজা খোলা। ভাবি হয়তো দিদা এসেছে, কিন্তু বাড়িতে ঢুকে দেখি মা চলে এসেছেন কাকদ্বীপ থেকে। আমি বিস্ময়ের সাথে মাকে জিজ্ঞাসা করি যে, আরে তুমি তুমি তো বলেছিলে আসবে না এই বাড়িতে। মা উত্তর দেয়, না না, আমাকে যে আসতেই হতো, তোর 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 কোনো ক্ষতি হয়নি তো রে। আমি বললাম, কেন, কি আবার হবে? মা বলল, আমি জানি রে সব, যা আগে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয়, সব বলছি তোকে। আমি মায়ের কথা মতো হাত মুখ ধুয়ে খেতে বসলাম। তারপর মা আমাকে তার সাথে ঘটনাটা বলল। তা মায়ের ভাষাতেই আমি বলছি। এই বাড়িতে থাকার 10-12 দিন পর থেকে রাতে একটা ঘটনা আমি রোজ দেখতাম। তুই জানিস আমার রোজ রাত্রিবেলা বারবার বাথরুমে যাওয়ার অভ্যেস আছে। তাই একবার শনিবার দিন রাত ঠিক ওই 3টে নাগাদ আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। আমি বিছানা থেকে উঠে ঘরের দরজাটা খুলি। দরজা খুলে আমি যা দেখি তা আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারি না রে। দরজাটা মৃদু অবস্থায় খুলে আমি দেখি আমাদের ঘরের সামনের বন্ধ ঘরটায় বাড়িওয়ালা দিদা নগ্ন অবস্থায় ঢুকে গেল। সেটা দেখে না আমি অবাক হয়ে গেলাম। কি দেখছি আমি? আমার চোখের ভুল নয় তো? এইসব প্রশ্ন ভাবতে ভাবতে বাথরুম সেরে ঘরে ঢোকার সময় সামনের ঘরটার দিকে তাকিয়ে দেখি যে ঘরের বাইরে তালা ঝুলছে। আমি কি তাহলে ভুল দেখলাম? বিষয়টাকে না আমি মনের ভুলই ভাবি, জানিস। তার 2 দিন পর আবারও ওই রাত 2:40 নাগাদ আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। আর আবারও আমি একই জিনিস দেখি বাড়িওয়ালা দিদা নগ্ন অবস্থায় ওই বন্ধ ঘরটায় ঢুকে গেল। এমন ঘটনা আমি প্রায় 3-4 দিন দেখি। পরের সপ্তাহে শনিবার দিন সকালবেলা উঠে দেখি বাড়িওয়ালা দিদা তৈরি হয়ে কোথায় যেন যাচ্ছে। সে আমাকে জানিয়ে গেলেন 2 দিন সে তার অন্য বাড়িতে থাকবেন। তো রাত হয়ে রাতের খাবার খেয়ে আমি শুয়ে পড়ি। বাড়িতে বাড়িওয়ালা দিদা নেই, ফলে পুরো বাড়িতে আমি আর তুই ছিলাম। মাঝরাতে একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে যায়। বুঝতে পারি কেউ বাড়ির উঠোনে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু বাড়িতে তো আমরা ছাড়া কেউ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় রাত 3টে ছুঁই। মনে খুব কৌতূহলের জন্ম হয়। বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলতে যাব, এমন সময় দিদার অমন নগ্ন অবস্থার কথাটা মনে পড়ে যায়। পরক্ষণে আমি ভাবি যে দিদা তো বাড়িতে নেই, তবে আজ আর এমন দৃশ্য আমি দেখতে হবে না। আমি নিশ্চিত মনে ঘরের দরজা খুলি। আমি তখনও জানি না আমার সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। আমি কোনো কিছু না ভেবে বাড়ির উঠোনে এসে দাঁড়াই। চারিদিকে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। ভীষণ ঠান্ডা পড়েছে সেদিন। কনকনে শীতল বাতাস এসে গা স্পর্শ করে যাচ্ছে। সারা হাত পা ঠান্ডায় কাঁপছে। চারিদিকটা বেশ কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। এমন সময় হঠাৎ কি মন চায় আমি উপরের দিকে মাথাটা তুলে তাকাই, এবং আমি যা দেখি তা ভাবলেও আমার সারা শরীরে আজও শিহরণ খেলে যায়। ভরা পূর্ণিমায় চাঁদের আলোয় চারিদিক কাঁচের মতো উজ্জ্বল, আর সেই আলোতে আমি স্পষ্ট দেখি বাড়ির পিছনের সাদা রং করা বিল্ডিংটার গায়ে একটা বয়স্ক লোক টিকটিকির মতো করে বেয়ে বেয়ে চলেছে। আমি ভাবছিলাম যে কি দেখছি এটা আমি? কোনো মানুষের পক্ষে এমন তো করা সম্ভব না। আমি পাথরের মতো সেদিকে চেয়ে আছি। আমি বুঝি কোনো মায়ায় জড়িয়ে পড়েছি। কতক্ষণ এমন ভাবে চেয়েছিলাম আমি জানি না। একটা সময় পর লোকটিকে দেখলাম থেমে যেতে। ঘাটটা হালকা করে ঘুরিয়ে আমার দিকে তাকায়। তার বয়স আন্দাজ ওই 60-এর কাছাকাছি। মাথায় কাঁচা পাকা চুল এবং দাড়ি। তার কপালে একটা বড় কাটা দাগ, এবং চোখগুলো সম্পূর্ণ কালো কুচকুচে, যেন তার চোখে পাহাড়ের অগভীর গিরিখাত তৈরি হয়েছে। তার গভীরতা অশেষ। পরনে একটা ছেঁড়া গেঞ্জি এবং লুঙ্গি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চেহারা, যার মুখ এবং হাত পায়ে অসংখ্য ক্ষতচিহ্ন। সেখান থেকে রক্ত ঝরছে।
দেখে মনে হচ্ছে সেগুলো বড় বড় ফোসকা। আমাকে দেখা মাত্রই তার মুখ থেকে এক অস্বাভাবিক বিকৃত হাসি প্রত্যক্ষ করা গেল। সে হাসিতে তার ঠোঁটটা কান পর্যন্ত গিয়ে ঠেকল। দৃশ্যমান হলো তার নোংরা বিশ্রী দাঁত। সে তার চেহারাকে যেন আরো ভয়ানক করে তুলেছে। আমি সেই সময় জানুয়ারির শীতেও দরদর করে ঘেমে চলেছি। এমন সময় লোকটা ঘরের চালে ঝাঁপ দিল। আমি দেখি হামাগুড়ির মতো করে সে আমার দিকে এগিয়ে আসছে। আমার বুকের হৃৎপিণ্ডটা যেন থেমে যাবে। মনে হচ্ছে আমাকে সে প্রাণে মেরে ফেলবে। আমি বিশ্বাস করতে পারছি না এমন কিছু আমার সঙ্গে ঘটছে। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে আমি দেখি উঠোনে আমার পাশে বাড়িওয়ালা দিদা। আমার জ্ঞান ফিরতেই তিনি আমার কানের কাছে এসে আমাকে বললেন, রাতের বেলায় অকারণে বাইরে বেরিও না। কথাটা বলে দিদা তার ঘরে চলে গেলেন। তারপর থেকে ওই বিষয় নিয়ে দিদার সঙ্গে আর কথা হয়নি। তারপর দিদাকে দেখে মনেই হতো না যে আমাকে সে ওই দিন কথাটা বলেছিল। পরের দিন থেকে দিদা একদম সাধারণ ছিল। তবে আমি আর রাতে 1টার পর বাথরুমে যেতাম না। মা একটা দীর্ঘশ্বাস ফেলে তার বলা থামালেন। আমি মায়ের ঘটনা শুনে পুরো স্তব্ধ হয়ে যাই। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে মাকে বলি, আচ্ছা, এই কারণেই কি তুমি আমাকে আসতে দিচ্ছিলে না? আর তুমি নিজেও এই বাড়িতে থাকতে চাইছিলে না? মা মাথা নেড়ে হ্যাঁ জানালেন। কিন্তু মায়ের কথা সম্পূর্ণ বিশ্বাস হচ্ছিল না। কারণ মা অনেক ভূতের গল্প আমাকে শোনাতো। এটাও কি কোনো গল্প, নাকি সত্যি মা এমনটা দেখেছিল? আমি কিছুটা বিভ্রান্তিতে পড়ি। কিন্তু মায়ের মুখ দেখে মনে হচ্ছিল মা আমার থেকে কিছু লুকাচ্ছে, যা হয়তো আমার শোনা উচিত না। তাই হয়তো মা বলছে না। কারণ ঘটনাটি বলার পর মাকে আরো চিন্তিত এবং বিষণ্ণ লাগছিল, যা আমি আগে কখনো মায়ের চেহারায় প্রত্যক্ষ করিনি। আমি মায়ের জন্য শিবু কাকাকে আবারও ফোন করি এবং জানতে পারি বাড়ির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে এবং আমরা চাইলে আগামীকাল আগের বাড়িতে প্রবেশ করতে পারি। তাই দেরি না করে আগামীকাল বাড়ি পরিবর্তন করার সিদ্ধান্ত নিই। কিন্তু সেই রাতে ঘটে এক অদ্ভুত ঘটনা। রাত 10টা বাজে। আমি এবং মা শোয়ার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় মায়ের ফোনে দাদুর ফোন আসে। দাদু জানায় দিদা ভীষণ অসুস্থ আর তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। এখানে কিন্তু আমি বাড়িওয়ালা দিদার কথা বলছি না, আমার নিজের দিদার কথা বলছি, যে আমাদের বাড়ির থেকে 15-20 মিনিট দূরে, মানে পাশের পাড়ায় থাকে। এমন খবর শুনে আমি আর মা অন্য কিছু না ভেবে দিদার বাড়ি চলে যাই। সে রাতে দিদাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল এবং রাত প্রায় 2টো নাগাদ হাসপাতাল থেকে বাড়িতে ফিরি আমরা। মা দিদার কাছে থাকবে বলে দিদার বাড়িতেই থেকে যায়। দিদার বাড়িটা অনেক ছোট হওয়ার কারণে আমি বাড়ি ফিরে আসি। তখন রাত প্রায় 2:30 কি 2:45। আমি বাড়ি এসে বাড়ির মেইন গেটের দরজা খুলি। বাড়ির গেট খুলতেই মনে হলো কিছু একটা যেন আমার চোখের সামনে থেকে সরে গেল। হঠাৎই আমার বুকের ভিতরটা ভারী হয়ে গেল। মনে হলো কেউ যেন এই বাড়িতে আছে। আমার মায়ের কথাটা সত্যতা যাচাই করা প্রয়োজন। তাই আমি ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। চারিদিকে তাকিয়ে দেখি গোটা বাড়ি শূন্য। সেদিনও ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছিল। চারিদিক প্রায় কুয়াশায় নিমজ্জিত। বাড়িতে কারণ না থাকায় বাড়ির বেশিরভাগ অংশই অন্ধকারাচ্ছন্ন ছিল। বাড়ির ভিতর কেমন যেন একটা গা ছমছমে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। চারদিকটা আরো থমথমে এবং বাতাসটা বড্ড ভারী অনুভূত হচ্ছিল। শুধু বাড়ির পিছনে পুকুর থেকে একদল ঝিঁঝি পোকার ডাক কানে ভেসে আসছিল। তারপর আমি ঘরের চালের দিকে তাকাই। আমার শরীর অবশ হয়ে আসলো। ওই রহস্যময় বন্ধ ঘরটার চালের উপর একজন বসে আছে। ব্যাঙ যেভাবে বসে থাকে ওরকম ভাবেই কেউ যেন চালের উপর বসে আছে। 2 পায়ের মাঝে মাথা গুঁজে। তার হাত দুটোয় পোড়া কালো চামড়ার ক্ষত লক্ষ্য করা যাচ্ছে, যা থেকে রক্তপাত হচ্ছে। আমি কাঁপা কাঁপা গলায় বলি, কে কে আপনি? আমাদের বাড়িতে কি করছেন এত রাতে? আমার গলার আওয়াজ শুনে সে মাথাটা অল্প করে তোলে। তার শুধু চোখ দেখতে পাই আমি। চোখ দুটো যেন জ্বলছে। চোখ দুটো দেখে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। যে কতক্ষণ ওরকম ভাবে দাঁড়িয়ে আছি জানি না। সেও আমায় দেখছে, আমিও তাকে দেখছি। চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। ঝিঝির আওয়াজও যেন আমার আর কানে আসছে না।
করে সে আমার দিকে এগিয়ে আসে, আমার গায়ে একটা ঝাঁপ মারে। এত দ্রুত হয়ে যায় সবকিছু, আমার কিছু মনে নেই আর। জ্ঞান ফিরলে দেখি ঘরে আমার মা বসে আছে। আমি আর মা সেই বাড়ি ছেড়ে দিই। সেদিন রাতে আমি যা দেখেছিলাম এবং মা যা দেখেছিল দুটোই একই জিনিস। আমার বিশ্বাস হয় যে মা আমাকে মিথ্যা বলেনি। মূল ঘটনাটি আমি বাড়ি পরিবর্তন করার পর জানতে পারি। মা আমাকে বলেনি, আমি যাতে ভয় না পাই আগে, তাই জন্য। সেদিন মায়ের সাথে বিল্ডিং এর ঘটনা ঘটেছিল, মানে যেদিন মায়ের সঙ্গে এই বিল্ডিং এ ঘটনাটা ঘটেছিল সেদিন মায়ের সাথে আরো কিছু ঘটেছিল। মায়ের যখন জ্ঞান ফেরে সে আমাকে বলেছিল যে ভোর হয়ে গেছিল, কিন্তু সেটা আসলে সত্যি নয়। যেটা হয়েছিল আমি মায়ের ভাষায় বলছি। মা বলল, আমি জ্ঞান ফিরলে দেখি আমি ঘরের বিছানায় শুয়ে। তবে এটা আমার নিজের ঘর নয়, অন্য একটা ঘর। ঘরটা একটা মৃদু লাল বাল্ব জ্বলছে, আর আমার ঠিক মাথার কাছে একজন মহিলার মন্ত্রপাঠ শুনতে পাচ্ছিলাম। ঘরটার একটা অদ্ভুত শীতলতা ছিল, যা সাধারণ শীতলতার মতো না। আমার পাশ থেকে একটা মাংস পচা গন্ধ আসছিল। কি থেকে যে গন্ধটা আসছিল সেটা দেখার জন্য আমি ঘাড়টা ঘোরাতেই আমি দেখি লাল বাল্বের আবছা আলোয় আমার পাশে একটা আধ পচা কঙ্কাল শুয়ে আছে। তার গায়ে অসংখ্য মিশমিশে কালো পোকা কিলবিল করে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে যেন এই মৃতদেহ বহুকাল ধরে এখানেই পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে মেঝেতে পা রাখতে যাব। কিছুর সাথে একটা পা লেগে আমি ধূপ করে মেঝেতে পড়ে গেলাম। মেঝেটা সম্পূর্ণ অন্ধকার, কিছু চোখে পড়ছে না ঠিকভাবে। আশপাশে হাতড়াচ্ছিলাম কিছু একটা ধরে ওঠার জন্য। একটু হাত বাড়াতেই কিছুর সাথে একটা যেন হাত ঠেকলো। জিনিসটা হাতে নিয়ে আমি অনুভব করতে বুঝতে পারলাম যে এটা একটা কঙ্কালের মাথার খুলি। ভয়তে সেটা অন্যত্র ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠে কোনো রকমে উঠে দাঁড়ালাম। উঠে যা দেখলাম পুরো স্তব্ধ হয়ে যাই। বাড়িওয়ালা দিদা নগ্ন অবস্থায় চোখ বন্ধ করে বসে আছে আর জোরে জোরে মন্ত্র পাঠ করছে। আমি চিৎকার করি, তাও সে মন্ত্র পড়তে থাকে। কপালে একটা বড় সিঁদুরের তিলক কাটা, তার সামনে সিঁদুর দিয়ে ত্রিকোণ আকৃতির একটা দাগ কাটা, প্রত্যেক ত্রিকোণের উপর একটা করে সিঁদুর মাখানো মাথার খুলি, আর ত্রিকোণটির মাঝে যজ্ঞের আগুন জ্বলছে। তার পাশে একটা বড় তামার পাত্রে লাল তাজা রক্ত। আমি কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞাসা করি, কাকিমা আপনি কি করছেন এগুলো? আমার গলায় শুনে সে চোখ দুটো খোলে। চোখ দুটো সম্পূর্ণ লাল, গলিতে লাভায় পরিণত হয়েছে, মুখটা ধবধবে সাদা। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে জীবিত, মনে হচ্ছে একটা মৃত লাশ আমার সামনে বসে মন্ত্র পাঠ করছে। তারপর সে তার মন্ত্র পাঠ আরো জোরে, আরো বাড়িয়ে দেয়। সারা ঘর তার মন্ত্র উচ্চারণে গম গম করছে। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই মন্ত্র তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মন্ত্র উচ্চারণে কান ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। আমি কানে হাত দিয়ে চেঁচাতে থাকি, না। তারপর দেখি সে তার একটা হাত তুলে আমাকে তার কাছে যাওয়ার ইশারা করছে। আমি তার ইশারায় যেন সম্মোহিত হয়ে গেলাম। আমার পা দুটো নিজেই যেন তার কাছে যেতে লাগলো। আমি চাইছি যে আমি যাব না, অথচ আমার পায়ের উপর আমার যেন কোনো নিয়ন্ত্রণ নেই। আমাকে নিয়ন্ত্রণ করছে সে তার ইশারায়। আমি যেন কোনো মায়ার টানে তার দিকে অগ্রসর হচ্ছি, আমাকে চালিত করছেন তিনি। তারপর আমি আবারও জ্ঞান হারাই। জ্ঞান ফিরলে দেখি সকাল হয়ে গেছে, দিদা আমার সামনে বসে। তারপর তো তুই জানিসই সে কি বলেছিল। পরে ভালো করে খোঁজ নিয়ে জেনেছিলাম ওই দিদা নাকি তার স্বামীর আত্মাকে বাড়িতে কালো জাদু করে বন্দি করে রেখেছে। তার কারণে উনি প্রত্যেক শনিবার কিছু না কিছু বলি দিয়ে তার রক্ত পান করতেন। তার কারণেই কোনো ভাড়াটে ওই বাড়িতে 1 মাসের বেশি থাকতে পারত না। এমনকি তার নিজের ছেলেও তার এই কাজকে সমর্থন করতো না। তাই জন্য সে দেশের বাইরে থাকতো, এখানে বিশেষ একটা আসতো না। শুধু তার মায়ের প্রতি কর্তব্যগুলো পালন করত। হয়তো আমার মাকেও সেদিন বলি দিত বা মায়ের কোনো ক্ষতি করত, নাকি মায়ের সব বোনের ভুল, আমি না জানি না। যদি সত্যি হয় ঘটনাটা, তাহলে দিদার জন্য সত্যি খারাপ লেগেছিল। সে তার ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরে বাকি জীবনটুকু অতিবাহিত করতে চেয়েছিল। হয়তো তার পদ্ধতিটা ঠিক নয়, তবুও তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো জানিও। আমি সেজন্য অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন নতুন উদ্যোগের জন্য অপেক্ষায় রইলাম গৌরবদা।
আর তোমার সঙ্গে, প্রিয়াঙ্কাদির সঙ্গে, তানভীর ভাইয়ের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা আছে। যদি সম্ভব হয় অবশ্যই জানিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কি সুন্দর একটা ঘটনা শুনলাম, পড়লাম, আপনারা শুনলেন। প্রত্যেক মুহূর্তে আমি প্রত্যেকটা সিন দেখতে পাচ্ছিলাম। এত ভালো লাগছিল আমার এই ঘটনাটা পড়তে। তৃষা, আউটস্ট্যান্ডিং ঘটনা। দেখা করার ইচ্ছাটা অ্যাকচুয়ালি আমাদেরও রয়েছে এবং খুব তাড়াতাড়ি জানানো হবে। তোমার নাম্বারটা দিয়ে দিও, বা যদি আমাদের কাছে থেকে থাকে তাহলে তো ভালোই, বাট তোমার নাম্বারটা আমাদেরকে পরবর্তী কোনো মেলে পাঠিয়ে দাও। কারণ প্রেতকথায় যারা ঘটনা পাঠান তাদের সঙ্গে দেখা করার একটা সময় এসেছে, সামনাসামনি দেখা করার। বসে একটা ছোট্ট আমরা হাউস পার্টি টাইপের, হাউস পার্টি মানে ডেফিনেটলি চা নিয়ে, কফি নিয়ে সবাই বসে একটু গল্প করতে করতে বেশ কিছু আলোচনা, এগুলো কিন্তু আমরা করতেই পারি। এটা আমি একটা প্ল্যানের মধ্যে রেখেছি। এটা আমিও আলোচনা করছিলাম আমাদের টিমের সঙ্গে। আপনাদের আশা করছি আমিষ ভালো লেগেছে। আপনারা যেভাবে রেসপন্স করেছেন আমিষে, অলরেডি এই মুহূর্তে 12 লক্ষ ভিউ আমাদের আমিষে হয়ে গেছে, 13 লক্ষ ভিউয়ের পথে, এবং প্রচুর 15,000 মানুষ আপনারা কমেন্ট করেছেন এখনো পর্যন্ত। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমিষকে প্রমোট করছেন। টেকনো হুগলি কলেজ তারা নিজেরা নিজেদের উদ্যোগে সুন্দর করে আমিষের পোস্টার চারিদিকে চিপকাচ্ছেন ওনাদের কলেজে, যেখানে কিউআর কোড দেওয়া রয়েছে, ক্লিক করলেই আমিষের ভিডিও খুলে যাবে। এটা কিন্তু একটা বিশাল বড় সাপোর্ট। একটা কাজ যখন আমরা শিল্পীরা করি, তখন যখন ইয়াং জেনারেশন, ইউথ আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকে, তখন সত্যি কাজ করার খিদে আরো বেড়ে যায়। এবং আমি চাই এর পরবর্তীকালে যেন আরো এমন অনেক সিনেমা আপনাদেরকে প্রডিউস করতে পারি, আপনাদেরকে দেখাতে পারি, যেগুলো আপনারা হয়তো কখনো হলে গিয়ে দেখবেন, তাহলেও মানে ওটা আমার স্বপ্ন পূরণের একটা দিন হবে। এবং আমি চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকলে সব সময় সেটা সম্ভব। যেভাবে প্রেতকথাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইভাবেই আশীর্বাদ করতে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন, বন্ধুদের সঙ্গে আরো বেশি করে শেয়ার করবেন আপনার প্রিয় প্রেতকথা চ্যানেলকে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন prettkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। আজকে কোনো শাউট আউটে যাচ্ছি না। আজকের এপিসোডে যারা কমেন্ট করবেন তাদের আমি কমেন্টগুলোকে পড়বো পরবর্তী এপিসোডে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।